করে গেল। আমি সভাতল শনিবারে পাই। তার প্রথম কথা ছিল কি, এই যে মতুয়া মতুয়া শুনি, মতুয়ার আদর্শ কি, মতুয়া বলে কারে, এই একটা তার জিজ্ঞাসার বিষয় ছিল। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করেছিল কি, সূক্ষ্ম সনাতন ধর্ম বলে কারে। আমরা সনাতন ধর্মের নাম শুনেছি, সনাতন শব্দের অর্থ কি, আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে, অব্যয় অক্ষয় শাশ্বত নিত্য যাহা সনাতন বলে তাহা। তো এই সনাতনের মধ্যে আবার সূক্ষ্ম বিষয় এলো কি করে। হরিচাঁদ ঠাকুর নাকি এই সূক্ষ্ম সনাতন ধর্ম প্রতিষ্ঠিত করবার জন্যে এই সফলাডাঙ্গায় এলেন। তার লীলাভূমি শ্রীধামরা কান্দিতে এই সূক্ষ্ম সনাতন ধর্মের যে আদর্শ, যে কর্মাবলী তিনি তা প্রচার করেছেন। তা এই সূক্ষ্ম কথাটি কি করে এলো, ইহার মাহাত্ম্য কি, এই ছিল তার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন ছিল কি, ভক্ত ভগবানের সাথে পূজা পায়। ভালো কথা, ভক্ত ভগবানের সাথে পূজা পায়। যেমন রেফারেন্স দিয়েছে কি অশ্বিনী গোসাই। হ্যাঁ, কোনভাবে বিবাহিত হলে ভক্ত এবং ভগবান একত্ব অবস্থায় আসে, এইটাই তার জিজ্ঞাস্য ভিউ। তার কারণ পূজা পায়টাই ওগুলি কথা নয়, কথাটা হচ্ছে ভগবান এবং ভক্ত কোন অবস্থায় এলে একীভূত রূপ পায়, অর্থাৎ একাত্ম বোধ হয়, এইটাই তার প্রশ্নের ভিউ। চতুর্থ প্রশ্ন কি করেছিল, গুরুচাঁদ ঠাকুর পতিত পাবন হলেন। আমরা শুনেছি রামায়ণে রাম নাকি পতিত পাবন, আবার দাপর যুগে ভাগবতে পেলাম কৃষ্ণ নাকি পতিত পাবন, আবার কলিযুগে নবদ্বীপ লীলা শ্রীমন মহাপ্রভু তিনিও নাকি পতিত পাবন। কিন্তু এত পতিত পাবন তারা হয়েছিল, পাবন শব্দের অর্থ কি, উদ্ধার করা, তাই না? পতিতকে যিনি উদ্ধার করেন, ইহার ইজ ইকুয়াল টু ইহার নাম হয় পতিত পাবন। তা গুরুচাঁদ ঠাকুর পতিত পাবন হলেন কি করে, তিনি পাবন করলেন কি রূপে, এইটা তার জিজ্ঞাস্য ছিল। কিন্তু প্রথমবারে মহানন্দ হালদার এসে তার জবাব দিলেন। দ্বিতীয়বার এসে আবার সেই মহানন্দ হালদার মহাশয়ের ভূমিকায় দাঁড়িয়ে আমার এই বাবাজি জগদীশ সরকার তিনিও জবাব দিলেন। এখন আমরা যদি একই ভূমিকায় জবাব দিতেই থাকি, বলেন কবি গানটা কি, পাটোয়ারি বুদ্ধি, যুক্তি তর্কের প্রতিপাদ্য বিষয়। এখন খালি যদি জবাব দিতেই থাকি, সারা রাত বসে জবাব দিলাম, কিন্তু সেই জবাবের যদি আর্গুমেন্ট না হয়, জবাবের মধ্যে যদি ত্রুটি না ধরতে পারে, তাহলে কবি গানের বিষয়ে ফুটতে পারে না, পরিপূর্ণতা আসে না। তার কারণ প্রতিপক্ষের যুক্তি যত শক্ত হবে, জবাবের ভিত তত ভালো হবে, শক্ত হবে। এখন আমরা প্রত্যেকেই যদি জবাব দিয়ে যাই, খালি জবাব দেই, জব বুনেই গেলাম, গম তো আর হবে না, ওই জবের চাষই করা হবে। কারণ আপনারা বলুন ভেবে আমি কোন দলে যাই, আমি ওই প্রশ্নকর্তার দলে থাকব, না এই জবাবদাতার যে দল বাঁধছে এই দলে যোগ দেব। আর খালি জবাব দিলে কবি গান কিন্তু থাকলো না। এই কাটনির যদি প্রকৃত রূপে যুক্তি দাঁড় করাতে হয়, যে প্রশ্ন যে জবাব দিলেন ও ছাই হয়ে যাবে, উড়েই যাবে, ও থাকবে না, থাকবে
কে মতুয়া মতুয়া বলে কারে। তবে আমি একটা পন্থা অবলম্বন করি, আমি দাদু ভাই তো ওদের কাছে, তাই না? আমি মধ্যস্থতা নেব। আমি কারো পক্ষেও যাব না, কারো বিপক্ষেও যাব না। আমি মাঝখানে দাঁড়িয়ে আমি তৃতীয় ব্যক্তি হয়ে কয়েকটা কথা উভয় পক্ষকে বলতে চাই। আমি ওই কার আবার শত্রু হব বলেন? এই বুড়ো বয়সে যদি ওই শালায় আমার প্রশ্ন উড়াই দিছে, আর একজনে বসে ধর মশাই বুড়ো ভাম এসে আমি এত সুন্দর জবাব দিলাম, সেই জবের ছাতু বানাই উড়েই দিয়ে গেল। তা আমি এই শত্রুতা লাভ করতে যাব কেন বলুন দেখি? তাই আর কয়দিন বাঁচবো? আর দিন ওই 3.5 দিন হয়তো বাঁচবো। তো এর মধ্যে আর আমি কারোর দলাদলির মধ্যে নাই। আমি মধ্যপন্থা অবলম্বন করে কয়েকটা কথা বলতে চাই। আমি এদিকেও বলবো, কার্তিক মাসে বাংলাদেশে যারা ছিলেন, কার্তিক মাসে জল নষ্ট হয়ে যায় না হয়তো, তখন মাছ গাবায় বলে, আমাদের চলতি ভাষায় গ্রাম্য ভাষায় গাবায়। তার কারণ মাছ ওঠে জলের উপর দিয়ে আটে প্রায়। তো বোয়াল মাছ গাবানো দেখছেন? মাছ কীরকম গাবায়, ওই বোয়াল মাছের ওই মুখের উপরে দেখবেন বড় লম্বা লম্বা একটা রড থাকে, দাড়ি। তো বোয়াল মাছ গাবায় কীরকম? এইরকম গাবায়, এদিকেও গাবায়, এদিকেও আমার, ওদিকেও আমার, এদিকেও আমার, ওদিকেও আমার। আমি সেই বোয়াল মাছ গাবানোর মতো কয়েকটা কথা কইয়ে যাই। হরিবল শোনেন, এই গল্প টল্পে ভালো না বেশি, হ্যাঁ? এই গল্প আমার জন্যে নয় না। এই কবিরা, আসলে কবিরা আমার বড় একটা দুঃখ হয়, এরা সরকার হয় কিন্তু কবি হয় না। এরা একটু সুর টুর জানে, ওই কয়েকটা গান টান সম্পর্কে একটু বুঝে শুনে নিয়া তারপরে গান গাইলো, কয়েকটা গল্পের চাটাম খুলে দিল, ওই গেল কবি গান। এরা কবি গান কয়। কবি গান হারিয়ে যাচ্ছে। কবি গানের যে আদর্শ, যে ভাব, যে বৈশিষ্ট্য, একজন কবি একজন সমাজের শিক্ষক। একটা স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, সেখানে কয়েকশো ছাত্র ছাত্রীর একজন শিক্ষক থাকে, তাই না? 5-7 জন শিক্ষক থাকে। তারা কয়জনের শিক্ষক? ওই 4-500 ছেলে মেয়ের। আর একজন কবি গোটা মানব সমাজের শিক্ষক হয়। একজন কবির আদর্শ গ্রহণ করে মানুষ সৎ পথে যেতে পারে, উন্নত পথে যেতে পারে। আমার কবি রসরাজ তারকচন্দ্র সরকার মহাশয়, যিনি
মত যোগ উয়া, প্রণব মন্ত্র কি অ উ ম, ওম শব্দ হয়। এই যে ওম শব্দ সৃষ্টির প্রাণ কেন্দ্র, সৃষ্টির বীজ, জগৎ সংসারে দেখিবারে পাই। সেই সৃষ্টির বীজ ধারণ করে মতুয়ারা নগরে নগরে হরিনাম করে বেড়ায় ভাই। এই হচ্ছে মতুয়ার আদর্শগত, ভাবগত, তত্ত্বগত অবস্থা। ওই নামে প্রেমে মাতোয়ারা যেই জন, মতুয়া সেই জন, এই কথাটাই নয় শুধু, এর পরেও আছে এই যে প্রণব নাদ বীজ, এই মতুয়ার বাজারে, মতুয়ার মধ্যেই বিরাজ করে। এই জন্য ঠাকুর বললেন, ওরা যদিও বিরোধী হইয়া আমাদের খিত্তাব করে, আমাদের গালাগালি দেয়, আমাদের নিন্দা করে, তবে নিন্দার মধ্য দিয়া একটি প্রকৃত রূপ সত্য বস্তু যাহা আমি যাহা দিতে এসেছি জগতে, তাহাই ওরা প্রকাশ করে দিল। আজ থেকে তোরা মতুয়া। হরি বল। তাহলে এই যে মতুয়া, তোমার প্রশ্নের জবাব পেলে তো? মতুয়া কারে বলে? মতুয়া মতুয়া শোনো খালি, মতুয়া কারে বলে? ওই মতুয়া শুধু ওই ঢোলে পড়লো তাই নয়, মতুয়া শুধু দুই ডাঙ্কায় বাড়ি দিয়া খিচুড়ি খাইয়ে আটা দিল তাও নয়। মতুয়ার শব্দের বুৎপত্তিগত শব্দার্থ তার জীবনের সঙ্গে যদি যুক্ত করতে পারে, সেই জন্যই মতুয়া, তার থেকে সৃষ্টি হতে পারে। আজকে হরিচাঁদ ঠাকুর যখন এলেন, কয়জন মতুয়া ছিল? আর আজকে 200 বছর পরে আজকে সারা পৃথিবীতে মতুয়া নাম প্রচার হচ্ছে। এমনকি আরব দেশে, সেখানেও এই মতুয়ার ভাব আদর্শ তৈরি হয়ে গেছে। সেখানে হরিনাম কীর্তন হয়, আমেরিকা হয়, জাপানে হয়, জার্মানি হয়, ইংল্যান্ডে হয়। কেন হয়? ওই যে মতুয়া নামের যে বুৎপত্তিগত অবস্থা, এই অবস্থাকে যখন মানুষ বুঝতে পেরেছে এই সংসারের গায়ে, তখনই সারা একদিন দেখবেন, আমি থাকবো না, হয়তো আপনিও থাকবেন না, এই জগতের সংসার একদিন মতুয়াময় হবে, হবে, হবেই হবে। হরি বল। তাহলে তোমার একেবারে সংক্ষিপ্ত জবাব দিলাম। আর এর বিরুদ্ধে কি কি বলা যায়? এই যে মতুয়া, তোমাদের আদর্শটা কি, তাই না? এরা কি আদর্শে অনুপ্রাণিত? গুরুচাঁদ ঠাকুর কেন পতিতি পাবন? আচ্ছা বলতে পারেন, 1911 সালের পূর্বে আমরা কি ছিলাম? আমরা চণ্ডাল ছিলাম, তাই না? 1911 সাল একটু স্মরণ করুন। 1911 সালে সেন্সার্স রিপোর্ট বের করে যখনই বিশ্বের দরবারে আমার গুরুচাঁদ ঠাকুর যায়, সেই গুরুচাঁদ ঠাকুর সেখানে গিয়া এই চণ্ডাল নামটি মোচন করে দিয়ে নমঃশূদ্র নাম দেয়। তাহলে এই পতিতকে যিনি উদ্ধার করলেন, মানুষের সমাজে মানুষ রূপে যিনি প্রতিষ্ঠিত করলেন, তিনি পতিত পাবন হবেন না? গৌর কয়জন পতিতের পাবন হয়েছেন বলতে পারেন? গৌর হয়েছে কাদের পাবন? ব্রাহ্মণদের। ব্রাহ্মণদের উদ্ধার করবার জন্য আসছে। ব্রাহ্মণেরা বড় পতিত হয়ে পড়েছিল তখন। রেফারেন্স জগাই মাদাই, তারা কি আপনাদের নমশূদ্র ছিল? জগাই মাদাই কোন বংশজাত? ব্রাহ্মণ বংশজাত সন্তান তারা, তাই না? উদ্ধার করলো কাদের? সেই জগাই মাদাই অর্থাৎ ব্রাহ্মণদের। সার্বভৌম ভট্টাচার্য, তিনি কি নমশূদ্র ছিলেন? চণ্ডাল ছিলেন? চণ্ডাল ছিলেন না, তিনি ছিলেন কি একজন কুলীন ব্রাহ্মণ। কুলীন ব্রাহ্মণ হইয়া তিনি বেদান্তবাদী সন্ন্যাসী হলেন, তিনি মায়াবাদী সন্ন্যাসী হলেন, তিনি একজন বৈদান্তিক। মহাপ্রভু কি করলেন? সেই বৈদান্তিক যে সার্বভৌম ভট্টাচার্য, তাহাকে উদ্ধার করলেন। কিভাবে?
ষড়ভুজ মূর্তি দর্শন করাবার পরে ওই সার্বভৌম ভট্টাচার্য তিনি উদ্ধার হলেন, মানুষ হলেন। তাহলে কারে উদ্ধার? একজন নমশূদ্র চণ্ডালকে উদ্ধার করেছেন মহাপ্রভু, এমন কোনো প্রমাণ আছে? রামানন্দ রায় ছিলেন শূদ্র। এই যে বর্তমান কর্ণাটকে যাবেন, সেই বিদ্যানগরে, সেই বিদ্যানগরে বসবাস ছিল রামানন্দ রায়ের। তিনি একজন শূদ্রের সন্তান ছিল। তার সঙ্গে বসে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করেছেন, তথাপিও তার বাড়ি এক গ্লাস জল পর্যন্ত মহাপ্রভু খায়নি। ওইখানে গিয়ে কী করলেন? ওই বিদ্যানগরী এক ব্রাহ্মণের বসতি ছিল, সেই ব্রাহ্মণের বাড়ি গিয়ে তিনি থাকতেন, সেই ব্রাহ্মণের বাড়ি গিয়ে তিনি খাইতেন। অথচ রামানন্দকে বলা হয় কি, ওই ভাগবত প্রমাণে কি বলে তারে? বৃন্দাবনের বিশাখা সখী। বৃন্দাবনের বিশাখা সখীকে কল্পনা করা হয় রামানন্দকে। এত বড় ভক্ত যিনি, কেন মহাপ্রভু তার বাড়ি জলে স্পর্শ করলেন না? বলতে পারেন? একেবারে সত্যি কথা বলছি। এই ইতিহাস যদি বলি, আপনারা এই 12 আনা মানুষ উঠে যাবে কিন্তু। তার কারণ ইতিহাস যদি না বোঝা যায়, আমার হরিগুরু চাঁদ ঠাকুরকে বোঝা যাবে না। তিনি কি করলেন? এই বাংলার মানুষের জন্য গুরু চাঁদ ঠাকুর আজীবন তিনি এদের পিছনে ছুটেছেন, এদেরকে মানুষ করবার জন্যে, যাদের পিছনে আর কেউ ছিল না। এই আমাদের পিছনে আর কেউ ছিল না। সমস্ত জাতির থেকে নিম্ন শ্রেণীর মানুষ বলে পরিগণিত আমরা। আজকে সেই শ্রেণীর ভিতরে এসে আমার গুরু চাঁদ ঠাকুর সেই অনাবাদী জমিকে আবাদ করে তিনি দেখিয়ে দিলেন, উদ্ধার করে দিলেন। এই জন্যে তিনি পতিত পাবন। সদানন্দ ভাই, পতিত পাবন সম্পর্কে আগে শাব্দিক অর্থটা বুঝতে হয়। পাবন শব্দের শাব্দিক অর্থটা আগে জানতে হবে, তারপরে ভাবগত অর্থ জানব, এর আগে না। তা আর কি ছিল প্রশ্ন? এই যে আমার জগদীশ বাবাজি ভারী সুন্দর উপমা দিয়েছেন, সন্ন্যাসী হয় কি করে। এর প্রশ্ন ছিল কি, গৃহে বসে নেশি বান প্রস্থে ব্রহ্মচারী। সন্ন্যাসী হবে গৃহে বসে বানপ্রস্থী হবে, গৃহে বসে সকল কিছু সম্ভব একজন গৃহী মানুষের পক্ষেই হয়। একজন ত্যাগী মানুষ, আশ্রমবাসী যারা, তাদের পক্ষে সম্ভব হয়। আচ্ছা বলুন তো, আপনি দুপুরবেলা গিয়ে উপস্থিত হয়েছেন আশ্রমে, ওরা যে কয়জন সন্ন্যাসী সাধু মানুষ আছে ওদের জন্যই রান্না হয়েছে। আপনি যাবেন, এক গ্লাস জল একখানা বাতাসা নিয়ে আপনার চলে যেতে হবে। আর একজন গৃহীর বাড়ি যদি যায়, সেই গৃহী বাড়ি গেলে সেই গৃহস্থ কি করে? তাকে পাদ্য অর্ঘ্য দিয়া যতন করে আসনে বসাইয়া যা থাকে তাই এনে তার সম্মুখে দেয়। ভক্তি ভাবে দিলে পরে তিনি তো পরবর্তীতে গণপতি সরকার আসরে আসবে। আমার প্রফুল্ল গোসাই বলেছিলেন, পরবর্তীতে গণপতি সরকার তুমি আসরে চলে আসবে। যে জন কাছে এসে পূজা খায়, জাগ্রত সেই নরনারায়ণ অঞ্জলি দাও তারি পায়। যাকে ডাকলে আমার সম্মুখে এসে আনন্দে খাচ্ছে, তিনি তো আমার ভগবান। তো এই ভগবান এবং ভক্তের একীভূত মিলন হয় কি করে? একটা গান গাইয়ে তারপরে আর দুই একটা কথা বলবো। ওদের মধ্যে আমি ঢুকবো না মোটে, বুঝলেন? আমি মধ্যে হরি বল।